ঘাটের জল এত সুন্দর কি করে, একবার আমায় বল। দিঘির সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে তাকিয়ে থাকি স্বচ্ছ দিঘির জলের দিকে। আমি কিরণ, আজ শহর থেকে এসেছি বোনের শ্বশুর বাড়িতে। ফোনে আমার বোন লাবণ্য অসুস্থ হওয়ার কথা শুনে মা আমাকে তৎক্ষণিক এই মেহেরপুর গ্রামে পাঠিয়ে দেয়। আমার মা নিজেও খুব অসুস্থ, তাই সাথে আসতে পারেনি। সারা রাত জার্নি করে আজ সকালে এসে পৌঁছেছি। বোনের শ্বশুর বাড়ি যাওয়ার পথে জয়ন্ত দিঘি, তাই এই দিঘির সৌন্দর্য কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। শহরে এত সুন্দর প্রকৃতি খুব একটা দেখা যায় না, যা আছে সব এখন বিলুপ্তির পথে। যা হোক, এই গ্রামের প্রশংসা করতে করতে গায়ের পথ ধরে হাঁটছি। লাবণ্য আমার একমাত্র বোন। গ্রামে বিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না, কিন্তু লাবণ্য জেদ করে বসে তার পছন্দেই সে বিয়ে করবে। তাই বোনের সুখের জন্য আমরা আর অমত করিনি কেউই। বিয়ের 6 মাস হবে, ফোনেই কথা হয়, মাঝে মাঝে দেখতেও আসা হয়, ভালোই চলছে। এরই মধ্যে গতরাতে শুনতে পাই তীব্র জ্বরে আমার বোনটি কষ্ট পাচ্ছে, তাই দেখতে চলে এসেছি। আমার সাহসী বোনটা এত এত ভীতু হলে কি চলবে? লাল রক্তের মতো কিছু দেখে ভয় পেয়ে গেলি, ওটা লাল রক্ত তো নাও হতে পারে। আমি রং আর রক্ত চিনি কিরণদা, ওগুলো রক্তই ছিল। কেউ মুরগি জবাই করে ঘাটে নিয়ে পরিষ্কার করেছিল, এমনও তো হতে পারে, তাই না? না দাদা, তুমি বুঝবে না, এই গ্রামে গত কয়েকদিন থেকে যা হচ্ছে তা শুধু এই গ্রামের মানুষরাই জানে। কি হচ্ছে গ্রামে? ধুর, আমি এসব ভয় পাই না। আচ্ছা, জামাইবাবু কোথায়? ও দোকানে গেছে, ফিরতে বিকাল হবে। গ্রামে আসলে মন ভালো হয় ঠিকই, কিন্তু গ্রামে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, এজন্য খারাপ লাগে। রাতে মোবাইল না টিপলে আর ঘুমই আসে না। ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে রাত জেগে বিভিন্ন টপিকে কথা বলা হয়, কিন্তু আজ যোগাযোগ একেবারেই নেই। দীর্ঘদিনের অভ্যাসের কারণে ঘুম আসছে না কিছুতেই। তাছাড়া এত তাড়াতাড়ি আমি কখনোই ঘুমাইনি, তাই খাট থেকে উঠে দরজা খুলে সোজা বাইরে চলে আসি। শীতের রাত, শীতল বাতাস, আকাশ ভরা চাঁদ, সব মিলিয়ে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে আমি কখন জয়ন্ত নদীর ঘাটে চলে এসেছি বুঝতেই পারিনি। ঘোর ধরা চোখে দিঘির দিকে তাকিয়ে আছি। হঠাৎ ঘাটের দিকে চোখ যেতেই আমি লক্ষ্য করি একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে অনেক পরিচিত মনে হচ্ছে। আমি এগিয়ে যাই মেয়েটির দিকে। লাবণ্য, তুই এখানে? তোমাকে না এখানে আসতে নিষেধ করেছি কিরণদা। আমার ঘুম আসছিল না, তাই। এসেছো যখন ভালোই হয়েছে, তোমার সাথে গল্প করি। তুই এসেছিস যখন ভালোই হয়েছে, চল গল্প করি। তোর জ্বর ভালো হয়েছে? আমি ঠিক আছি। তুই এখন সুখে আছিস তো? হ্যাঁ, আগে কষ্ট লাগতো, যখন এই দিঘির জলে আমার দেহটা কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়ে গিয়েছিল, তখন অনেক কষ্ট হয়েছে আমার।
লাবণ্য, তুই কি বলছিস এসব? লাবণ্যের মুখে অদ্ভুত সব কথা শুনে আমি অবাক হই, কিন্তু লাবণ্য একটু বিচলিত হয়নি। সে বলতেই থাকে, এই দিঘিই আমার সব। এই দিঘির নাম জয়ন্তী কেন জানো? কেন? কারণ এই দিঘিতে জয়ন্তী নামের এক মেয়ে মারা গিয়েছিল। কি বলছিস? হ্যাঁ, তুমি সব শুনতে চাইলে আমি জয়ন্তীর সব ঘটনা খুলে বলবো। ঠিক আছে, বল। আমি লাবণ্যের কথা শোনার জন্য তার পানে তাকিয়ে রই। আর তখনই পিছন থেকে আমার নাম ধরে কেউ ডাকে, কিরণদা, তুমি এখানে কি করছো? পিছনে লাবণ্যের ডাক শুনে আমি চমকে ঘুরে তাকাই। তারপর যা দেখি তা দেখে আমার পুরো শরীর শিউরে ওঠে। পিছনে লাবণ্য আর তার স্বামী মোহন দাঁড়িয়ে। কি করে সম্ভব? আমি আমার পাশে বসা লাবণ্যর দিকে তাকাতে গিয়ে দেখি সে আর নেই, কিন্তু সে তো এতক্ষণ আমার পাশেই ছিল। কি সব বলছি আমি? সে যদি এতক্ষণ আমার পাশেই থাকে তাহলে এই লাবণ্য কে? কি হলো দাদা, তুমি এখনো বসে আছো? চলো বাড়ি চলো, তোমাকে না এই দিঘিতে আসতে বারণ করেছি। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, শুধু ফ্যাল করে লাবণ্যর দিকে তাকিয়ে আছি। এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলছিলাম? হ্যাঁ, লাবণ্যের সাথে নাকি এই নদীতে মরে যাওয়া কোনো জয়ন্তীর সাথে? তুমি আর ওই দিঘির ঘাটে যেও না দাদা। আজ সকালেও গ্রামবাসী দিঘির ঘাট রক্তমাখা অবস্থায় দেখেছে। তুই আমাকে সব খুলে বল। 6 মাস আগে এই গ্রামে জয়ন্তী নামে এক মেয়ে হারিয়ে যায়। কোথায় আছে তা কেউ জানে না, কিন্তু অনেকেই ধারণা করছে জয়ন্তীকে কেউ খুন করে নদীতে লাশ ফেলে দিয়েছে। লাশ তো ভেসে ওঠার কথা। লাশ ভেসে ওঠেনি, কিন্তু দিঘির ঘাট রক্তমাখা অবস্থায় ছিল। তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে দিঘির ঘাটে। কেউ কেউ ওই দিঘির ঘাটে একটা মেয়ের কান্নার স্বর শুনতে পায়। অনেকেই বলছে এটা জয়ন্তীর কণ্ঠস্বর, কিন্তু এখন তো জয়ন্তী এই গ্রামের অনেক মানুষকে খুনও করছে। রাতের বেলা ওই ঘাটে বসে মানুষ খুন করে, সেই রক্তই আমরা সকালে উঠে ঘাটে দেখতে পাই। এর কি কোনো সমাধান নেই? ভূতের সাথে সমাধান কে করতে যাবে? জয়ন্তীর আত্মার ভয়ে গ্রামবাসী বিকেল হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসে, আর বের হয় না, দিঘির ঘাটে ভুলেও যায় না। লাবণ্যের কথা শুনে আমি সব বুঝে যাই। কাল রাতে আমি জয়ন্তীকে দেখেছি, যে আমার বোনের রূপ ধারণ করে আমার কাছে এসেছিল। তুমি বিশ্রাম করো, আমি তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করি। লাবণ্য চলে গেলে আমি জয়ন্তীকে নিয়ে গভীর চিন্তাভাবনার মধ্যে পড়ে যাই। এর একটা সমাধান আমাকে বের করতেই হবে। এই সুন্দর গ্রামের সুখ শান্তি এমনভাবে নষ্ট হতে আমি দিতে পারি না। রাত আনুমানিক 1:30 বাজে। বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছন্ন, আর আমি সেই সুযোগে দরজা খুলে ধীরে ধীরে বাইরে চলে আসি। বাইরে আজ কুয়াশায় ঢাকা সব। আমি হাঁটতে হাঁটতে দিঘির কাছে চলে আসি। নিস্তব্ধ সবকিছু। দিঘির জলে আজ কোনো চাঞ্চলতা নেই, যেন সব স্থির হয়ে আছে কারো ভয়ে। আমি দিঘির ঘাটে দাঁড়িয়ে জয়ন্তীর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি, জয়ন্তী, ও জয়ন্তী, সামনে এসো। আমার ডাকে কারও সারা শব্দ পাওয়া গেল না। তাহলে কি জয়ন্তী এখানে নেই? ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে কণ্ঠস্বর বলে ওঠে, জয়ন্তী এখানেই থাকে।
আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে। বয়স কতই বা হবে, 22 কিংবা 25। জয়ন্তীকে দেখে আমি প্রচন্ড ভয়ে ঢোক গিলতে থাকি। জয়ন্তী, আর যাই হোক মানুষ তো না। কাল তোমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি শুনতে পাইনি। তোমার অনেক সাহস আছে বলতে হবে। আমি বেঁচে নেই জেনেও আমার কাছে এসেছো আমার ঘটনা শুনতে। ভয় পেয়ে কি আর করবো বলো? তুমি হয় গল্প শোনাবে, নয়তো মেরে ফেলবে। মৃত্যুকে আমি ভয় পাই না। জীবন থাকলে তো মরণ হবেই, তবে একটা ভূতের হাতে মরবো এইটা একটা ভয়। তুমি এখনো আমার আসল চেহারা দেখোনি, তাই ভয় পাচ্ছ না। আচ্ছা, আমি তোমাকে সব খুলে বলছি। কিরণদা, তুমি আজও এখানে এসেছো? আর কার সাথে তুমি কথা বলছিলে? জয়ন্তী রাতটা আমাকে সব খুলে বলতে থাকে, কিন্তু গত রাতের মতো আজও লাবণ্য আর তার স্বামী মোহন চলে আসে। লাবণ্যকে দেখার সাথে সাথে আমার সাথে থাকা জয়ন্তীর আত্মা অদৃশ্য হয়ে যায়, তাকে আর দেখা যায়নি। তোরা কি ঘুমাস না? আমাকে পাহারা দিয়ে বসে থাকিস নাকি তোরা সারা রাত? আমি তোমাকে ভালো করে চিনি দাদা, তুমি সবকিছু জানার জন্য এই নদীর ঘাটে আবার আসবে। শুনে রাখো, আত্মারা ভালো হয় না। সে ভালো হলে গ্রামের এত নির্দোষ মানুষের ক্ষতি করতো না। চলো বাড়ি চলো। কাল সকালেই তোমাকে আমি শহরে পাঠিয়ে দেব। কি আর করার, লাবণ্য আর তার স্বামী মোহনের পীড়াপিড়িতে আমি নদীঘাট থেকে চলে যাই। পিছনে তাকিয়ে দেখতে পাই সেই একই জায়গায় জয়ন্তী আমার দিকে তাকিয়ে আছে। আমি রুমে ফিরে আসলেও মনের মধ্যে এক অজানা অস্থিরতা টের পাই। এই অস্থিরতা কি জয়ন্তীর ঘটনা শোনার জন্য নাকি অন্য কিছু? কিছুতেই ঘুম আসছে না, বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই। লাবণ্য আজ সামনের রুমে শুয়ে আছে আমাকে পাহারা দিতে, তবে বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনতে পাই। দরজা খোলার শব্দ শুনে কিছুটা অবাক হই। এত রাতে কে বাইরে যাচ্ছে? আমি দরজার কাছে এলে দেখতে পাই দরজা খোলা, আর রুমে লাবণ্য নেই। আমি লাবণ্যর খোঁজে বাইরে চলে আসি। এসো লাবণ্য, তোমার অপেক্ষাই করছি আমি। তুমি বারবার আমার কাজে বাধা দিচ্ছ, তাই তোমাকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখতে পারি না। আমি কি করে এখানে এলাম? তোমাকে আমি নিয়ে এসেছি। আত্মারা কখনো ভালো হয় না, আমিও ভালো না। এখন তোকে মেরে আমি সেই প্রমাণ দেব। জয়ন্তীর আত্মা লাবণ্যর দিকে এগিয়ে আসে। মুহূর্তে এক বীভৎস রূপ ধারণ করে জয়ন্তী। মুখের একদিকে কাটা দাগ, সারা শরীরে রক্ত, তার হাতে একটা বড় ছুরি। সে ছুরি উঁচিয়ে ধরে। এই দৃশ্য দেখে লাবণ্য ঠকঠক করে কাঁপছে। আমি নিজেও ঠিক থাকতে পারছি না জয়ন্তীর এই রূপ দেখে। কি করব মাথায় কাজ করছে না, কিন্তু জয়ন্তীর হাত থেকে লাবণ্যকে বাঁচাতে হবে। তোর রক্তে আজ এই দিঘির ঘাট রক্তে মেখে থাকবে। তুই আমার রাস্তায় বাধা হয়ে আছিস, না হয় কবে তোর ভাইকে মারতে পারতাম। তুমি আমার বোনের কোনো ক্ষতি করবে না। তুই আমাকে বাধা দিবি? হ্যাঁ, তাহলে তোকেও মরতে হবে। তোমার সাথে যা হয়েছে হয়েছে, তা অবশ্যই অন্যায় হয়েছে, তাই তুমি নিরীহ মানুষদের এভাবে ক্ষতি করতে পারো না। জ্ঞান দিবি না। আজ তোদের দুই ভাই বোনকে মেরে এই দিঘির ঘাট রক্তে ভাসিয়ে দেব। জয়ন্তী হাতে ছুরি নিয়ে আমাকে আঘাত করতে আসলে গ্রামবাসীরা মশাল হাতে এসে জয়ন্তীকে থামতে বলে। থামো, আমাদের অনেক ক্ষতি করেছ। আমাদের সুন্দর এই গ্রাম তোমার কারণে এত বেশি মলিন দেখায়। আগের মতো কেউ এই দিঘিতে আর আসে না। ছোট্ট বাচ্চারা ভয়ে এই নদীর পার ঘেঁষে না। তুমি যদি এখন এখান থেকে যাও, আমাদের হাতের এই মশাল দিয়ে
তোমাকে পুড়িয়ে মারবো না। এই প্রতিবাদ আগে করনি কেন? যখন গ্রামের এই বখাটে রাতের বেলা আমাকে ধর্ষণ করে এই দিঘির পাড়ে এনে খুন করে, আর তারপর আমার লাশ কেটে টুকরো টুকরো করে এই দিঘির জলে ছুঁড়ে ফেলে। কারণ আমরা ব্যাপারটা জানতাম না। আপনারা সব জানতেন, কিন্তু মাতব্বরের ছেলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাননি। তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে জয়ন্তী, তুমি সকলকে ক্ষমা করো। মাতব্বরের ছেলেকে আমরা শাস্তি দেব। আমার প্রতিশোধ আমি অনেক আগেই নিয়ে ফেলেছি। অনেক কষ্ট দিয়ে ওর পুরো পরিবারকে মেরেছি। আমাদের ক্ষমা করো মা, আমরা অনেক বড় অপরাধ করেছি। ঠিক আছে, তোমাদের উপরে আমার আর কোনো ক্ষোভ নেই। কাল থেকে এই দিঘির ঘাট আর রক্তে মাখা থাকবে না। জয়ন্তী আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি অনেক সাহসী। তুমি এই গ্রামে থাকলে হয়তো সেদিন আমার সাথে এত অন্যায় হতো না। জয়ন্তী একটা মুচকি হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। মেয়েটার জন্য খারাপ লাগছে, ওপারে ভালো থাকুক। মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে।